নমস্কার। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। আজ থেকে ৭৯ বছর আগে এমনি এক 22শে শ্রাবণ রাখি পূর্ণিমা তিথিতে রবি অস্তমিত হন। কিন্তু সত্যি কি তাই? রবীন্দ্রনাথ কি আমাদের জীবন থেকে অপসৃত? না, যিনি শ্লিষ্ট হয়ে আছেন আমার নিঃশ্বাসে প্রশ্বাসে, আমার জীবনে, আমার আনন্দে, আমার বেদনায়, আমার মিলনের আততিতে, বিরহের দীর্ঘশ্বাসে, আমার জীবনের প্রতি মুহূর্তে যিনি আমার সঙ্গী, সুখে দুঃখে এক সহযোগে, যিনি আমার আত্মার আত্মীয়, তিনি কখনো অস্তমিত হতে পারেন? শরীরী অস্তিত্বে তিনি আমাদের মধ্যে নেই, এটি সত্য, কিন্তু তার সর্বতোব্যাপী প্রভাব ছড়িয়ে আছে আমাদের জীবনের সর্বক্ষেত্রে। তিনি আমাদের আবেগ, তিনি আমাদের আনন্দ, তিনি আমাদের আশ্রয়। তবু বিশেষ বিশেষ দিনে আমরা তাকে স্মরণ করি, তার জীবন, তার অজস্রধা ব্যক্ত কর্মধারা, তার আদর্শ, তার দর্শন অনুধ্যান করি, তার আদর্শকে আমাদের নিজেদের জীবনের মধ্যে অনুসৃত করে নেওয়ার চেষ্টা করি। 22শে শ্রাবণ এমনি একটি দিন, রবীন্দ্র স্মরণ, রবীন্দ্র মনন, রবীন্দ্র অনুধ্যানে। প্রতি বছরের মতো এবার কলকাতার এশিয়াটিক সোসাইটি যথোচিত মর্যাদায়, যথোচিত সম্ভ্রমে, যথোচিত শ্রদ্ধায়, অনুরাগে রবীন্দ্র প্রয়াণের এই দিনটিকে পালন করতে উদ্যোগ নিয়েছে। অতিমারির প্রকোপে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে, শারীরিকভাবে সঙ্গে নিয়ে এই অনুষ্ঠান আমরা উদযাপন করতে আমরা পাচ্ছি না, কিন্তু প্রযুক্তির সাহায্য নিতেই হয়েছে আমাদের। এবং এটাও সত্য যে রবীন্দ্রনাথ নিজেও প্রযুক্তিকে যথোচিত গুরুত্ব দিয়েছেন, এবং গুরুত্ব দিয়েছেন বলেই নিজের ছেলেকে রথীন্দ্রনাথকে পাঠিয়েছিলেন সুদূর আমেরিকার ইলিনয় বিশ্ববিদ্যালয়ে কৃষি বিজ্ঞান শেখার জন্য, যাতে ওই উন্নত কৃষি বিজ্ঞানের পাঠ শ্রীনিকেতনে ব্যবহার করা যায়। এবং ট্রাক্টর চালিয়েছেন রবীন্দ্রনাথের আগ্রহে রথীন্দ্রনাথ স্বয়ং। ফলে প্রযুক্তি রবীন্দ্রনাথের প্রিয়। অতএব সেই প্রযুক্তি মনস্ক রবীন্দ্র স্মরণের জন্য আমরা প্রযুক্তির আশ্রয় নিয়েছি। আজকে আমাদের 22শে শ্রাবণে নম্র নিবেদন রবীন্দ্রনাথের উদ্দেশ্যে, হে মহাজীবন, হে মহামরণ। এই উদ্দেশ্যে আয়োজিত হয়েছে একটি আন্তর্জালিক আলোচনা চক্র। পরিবেশ ভাবনায় রবীন্দ্রনাথ ও প্যাট্রিক গেডেস মননের সাযুজ্য। আলোচক রূপে আছেন অধ্যাপিকা তপতী মুখোপাধ্যায়, গ্রন্থাগার সচিব, এশিয়াটিক সোসাইটি কলকাতা, এবং শ্রী অরুণেন্দু বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট প্রাবন্ধিক ও সমালোচক। রবীন্দ্রনাথ একদা বলেছিলেন যে আমার সবকিছু যদি হারিয়ে যায় তবু আমার গানের মধ্যেই আমি বেঁচে থাকব। তাই রবীন্দ্র স্মরণ গান ছাড়া কখনো সম্পূর্ণ হয় না। তাই আজকের এই অনুষ্ঠানেও
সঙ্গীত সর্জনের দায়িত্বে রয়েছেন এশিয়াটিক সোসাইটি কলকাতার সুরক্ষা বাস্তুকার শ্রী অমিত ঘোষ এবং সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় রয়েছে এশিয়াটিক সোসাইটির গ্রন্থাগার বিভাগ। আবার চোখে নামে আবরণ, আবার এরা ঘিরেছে মোর আবার নিজে নানা কথায় জমে চিত্ত আমার নানা দিকে ভ্রমে আবার এই যে নানা কথায় জমে চিত্ত আমার নানা দিকে ভ্রমে দাহ আবার বেড়ে ওঠে ক্রমে আবার এই যে হারাই শ্রীচরণ আবার এরা ঘিরেছে মোর তবু নীরব বাণী হৃদয় তলে ডুবে না যেন লোকের কোলাহলে তবু নীরব বাণী হৃদয় তলে ডুবে না যেন লোকের কোলাহলে সবার মাঝে আমার সাথে থাকো আমায় সদা তোমার মাঝে ঢাকো সবার মাঝে আমার সাথে থাকো আমায় সদা তোমার মাঝে ঢাকো নিয়ত মোর চেতনা পরে রাখো আলোকে ভরা উদার ত্রিভুবন আবার এরা ঘিরেছে মোর আবার চোখে নামে আবরণ আবার এরা ঘিরেছে মোর আজকের যে আন্তর্জালিক আলোচনা চক্র 22শে শ্রাবণে রবীন্দ্র স্মরণ উপলক্ষে, তার বিষয় হচ্ছে পরিবেশ ভাবনায় রবীন্দ্রনাথ ও প্যাট্রিক গেডেস চিন্তার সাযুজ্য। এই মুহূর্তে পৃথিবী সবচেয়ে গভীর অসুখ
যদি হয় কোভিড-19 নামক অতিমারী, তবে সমান্তরালভাবে তার চেয়েও গভীর এক বিপর্যয় পৃথিবীর দিকে তাক করে আছে, পৃথিবীকে গ্রাস করতে এগিয়ে আসছে। এমন একটি সংকট যা পৃথিবীর অস্তিত্বকেই বিপন্ন করে তুলতে পারে যে কোনো সময়, সেটা হচ্ছে পরিবেশ দূষণ। মানুষের অপরিমিত লোভ, বল্গাহীন ভোগবাদ, মাত্রা ছাড়া শিল্পায়ন, প্রকৃতিকে অনিয়ন্ত্রিতভাবে কর্ষণ করতে করতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে, তার ভয়াল ভাবে নেমে আসছে প্রকৃতির ক্রোধ মানুষের উপরে। একটা পরিসংখ্যান দিই। 2017 সালের 20 অক্টোবর দৈনিক টেলিগ্রাফ পত্রিকার একটা প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে বায়ু, জল এবং মৃত্তিকা দূষণ থেকে ভারতবর্ষে 2015 সালে প্রাণ হারিয়েছে 25 লক্ষ মানুষ। 25 লক্ষ, যেখানে সারা পৃথিবীতে পরিবেশের বলি হচ্ছে 90 লক্ষ। অর্থাৎ ভারতবর্ষে পরিবেশ দূষণ মাত্রা ছাড়া অবস্থায় পৌঁছেছে। অথচ ভারতবর্ষে তো এমনটা হওয়ার কথা নয়। আমাদের মুনি ঋষিরা বহু যুগ ওপার থেকে কি বলে গেছেন? বলে গেছেন প্রকৃতি মানব সখ্যের কথা, প্রকৃতি মানব মৈত্রীর কথা। ভারতীয় তপবনে প্রকৃতি মানব সহাবস্থানের মধ্যেই তো রচিত হয়েছিল প্রাচীন ভারতীয় শিক্ষার ভিত্তিভূমি। জীবপালিনী বসুন্ধরা দেবে গাছের ফল, তৃষ্ণার জল, ক্ষুধার অন্ন এবং নিঃশ্বাস প্রশ্বাসের জন্য নির্মল বায়ু। বিনিময়ে আমরা কি দেব? মানুষ কি দেবে? প্রকৃতিকে আমি সেবা করব, পরিবেশকে আমি রক্ষা করব। কিন্তু তেহি নো দিবসাহ কথা, হারিয়ে গেছে সেসব দিন। কবির ভাষায় বললে, হায় রে কবে কেটে গেছে কালিদাসের কাল, পণ্ডিতেরা বিবাদ করে লয়ে তর্কশাল। না, হারাই। আবার কবির কথাতেই উত্তর দিই, তোমার মহাবিশ্বে কফু হারায় না কিছু। তাই সভ্যতার বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে যারা সত্যিকারের চিন্তাশীল মনীষী, তারা প্রকৃতির পালনে এবং লালনে, পরিবেশের সুরক্ষায় এগিয়ে এসেছেন। পূর্ব গোলার্ধে এগিয়ে এসেছিলেন এশিয়ার প্রথম নোবেল জয়ী, সর্বকালের শ্রেষ্ঠ সাহিত্য স্রষ্টাদের পথিকৃৎ রবীন্দ্রনাথ। আর পশ্চিম গোলার্ধে রবীন্দ্র সমসাময়িক আরেক মনীষী, স্কটল্যান্ড থেকে আসা এক স্থপতি, অধ্যাপক এবং প্রকৃতি প্রেমী, যার নাম প্যাট্রিক গেডেস। 30-এর দশকে ইউরোপে পরিবেশ বান্ধব শিক্ষা আন্দোলনের যিনি পথিকৃৎ, সেই প্যাট্রিক গেডেস 7 সমুদ্র 13 নদীর পারে পূর্ব গোলার্ধের এক পরাধীন দেশ ভারতবর্ষের এক কবির সঙ্গে চিন্তার সাযুজ্য সূত্রে বাঁধা পড়লেন। আশ্চর্য এক সখ্যের বন্ধন। 1918 থেকে 1930 এই কাল পরিসরে
দুজনের পরিচয় এবং ঘনিষ্ঠতা এবং যে সখ্য, যে বন্ধুত্ব অটুট ছিল চিঠিপত্রের মাধ্যমে 1932 সালে গেডেসের মৃত্যু পর্যন্ত। আশ্চর্য চিন্তার সাযুজ্য ছিল বিভিন্ন বিষয়ে এই দুই মনীষীর। দুজনেই সমসাময়িক যে শিক্ষা ব্যবস্থা তার সম্পর্কে তাদের প্রবল বিতৃষ্ণা। প্রকৃতিকে শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করে দেখতে চেয়েছিলেন দুজনেই। সেই সঙ্গে তার চেয়েও বড় কথা, প্রকৃতি নির্ভর এই শিক্ষাকে প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের হাতিয়ার করতে চেয়েছিলেন দুজনে। একেবারে মাটির কাছাকাছি নেমে এসেছিলেন দুজনে। প্রবলভাবে মাটির কাছাকাছি হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক ছিলেন দুজনে। বিশেষত বিশ্ববিদ্যালয়িক শিক্ষার ক্ষেত্রে দুজনেই চেয়েছিলেন সারা পৃথিবীর জ্ঞান ভান্ডারকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীভূত করতে। আবার এই সাদৃশ্য যেমন ছিল দুজনের মধ্যে, বৈসাদৃশ্যও কিন্তু লক্ষণীয়। গেডেস কি ছিলেন? গেডেস ছিলেন মুখ্যত একজন বৈজ্ঞানিক এবং স্থপতি। অন্যদিকে রবীন্দ্রনাথ কবি, সাহিত্যিক, শিল্পী। রবীন্দ্রনাথ বিজ্ঞান মনস্ক ছিলেন এবং তার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানকে যথোচিত গুরুত্বও দিয়েছেন। এটি যেমন সত্য, কিন্তু স্থপতি গেডেসের অতিরিক্ত যে নকশা বা ডায়াগ্রাম, যাকে আমরা পরিভাষায় বলি, তার উপরে নির্ভরতা এবং প্ল্যান বা ছক সাজানো সম্পর্কে যে প্রবল তার অভিনিবেশ, এই দুটো সম্পর্কেই রবীন্দ্রনাথ কিন্তু সতর্ক ছিলেন। গেডেস তার জীবন শুরু করেছিলেন উদ্ভিদ বিজ্ঞানী, পরবর্তীতে হয়ে ওঠেন একজন পরিবেশবিদ, তারপর পা রাখেন সমাজ বিজ্ঞানের পরিসরে। পরিণতিতে তাকে আমরা দেখি মুম্বাই বিশ্ববিদ্যালয়, ভারতবর্ষের মুম্বাই বিশ্ববিদ্যালয়ে সিভিক্স এবং সোশিওলজির অধ্যাপক রূপে, অর্থাৎ প্রথমে বিশ্লেষণনিষ্ঠ বৈজ্ঞানিক হয়েও ক্রমশ বিজ্ঞানের বিভিন্ন শাখার আন্তঃসম্পর্কের গবেষণা হয়ে ওঠে তার অন্বিষ্ট। গেডিস সম্পর্কে এত কথা বলছি এই কারণে যে এদের দুজনের সম্পর্কের রসায়নটা বোঝা এই আলোচনার পক্ষে জরুরি। রবীন্দ্রনাথের একটি উক্তি উদ্ধৃত করি, যেটি তিনি গেডিস সম্পর্কে বলেছেন। What attracted me was not his scientific achievements, but on the contrary, the rare fact of the fullness of his personality rising far above his science. Whatever he has studied and mastered has become vitally one with his humanity. অর্থাৎ এই যে ফুলনেস অফ পার্সোনালিটি, অর্থাৎ ব্যক্তিত্বের পূর্ণতা, এবং ওয়ান উইথ হিউম্যানিটি, অর্থাৎ মানবিকতার সঙ্গে ঐকাত্ম্য, এই দুটোই রবীন্দ্রনাথের অন্যতম বৈশিষ্ট্য। এই দুটোই রবীন্দ্রনাথ সম্পর্কে সমভাবে প্রযোজ্য এবং এইখান থেকেই সূত্রপাত এদের দুজনের প্রাচ্য ও পাশ্চাত্যে এই দুই মনীষীর সম্পর্কে ঠাসগুণতে কাহিনী। এখন প্রশ্ন উঠতে পারে সঙ্গত কারণেই যে পরিবেশের বিষয়ে এই দুজনের
মতামতের প্রাসঙ্গিকতা বা গুরুত্ব কোথায়? কারণ যে সময়ে এদের আবির্ভাব, সেই সময় শিল্পায়ন তো অত অনিয়ন্ত্রিত ছিল না, পরাধীন ভারতবর্ষে তো নয়, এবং অন্যান্য যে দূষণের সমস্যা সেটাও তো এত তীব্র হয়ে ওঠে। তাহলে সেক্ষেত্রে এরা পরিবেশ সম্পর্কে কি বলেছেন তা নিয়ে আজকের পৃথিবীতে কতটা তার গুরুত্ব রয়েছে, অপরিসীম গুরুত্ব রয়েছে, এই আলোচনাতে যেটা উঠে আসবে। আমরা দেখব গঙ্গা দূষণ বলুন, অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদন বলুন, উন্নত দেশগুলোর প্রকৃতিকে দমিত করে কর্ষণ করার প্রবণতা বলুন, যে ভয়ঙ্কর এক পরিবেশ বিপর্যয়ের দিকে পৃথিবীতে ঠেলে দিতে যাচ্ছে, এই দুই মনীষী কিন্তু সেই সময়ে বসেও তাদের দূরদর্শিতা দিয়ে এটা উপলব্ধি করতে পেরেছিলেন বলেই, প্রবলভাবে আশঙ্কিত ছিলেন বলেই বারবার সতর্ক বাণী উচ্চারণ করেছেন, এবং যে সতর্ক বাণীর প্রাসঙ্গিকতা আজকের যুগে কমে তো নেই, বরং বেড়ে গেছে বলা যায়। রবীন্দ্রনাথ আসলে তো প্রাচীন ভারতীয় তপোবন ভাবী, আমরা জানি, যেখানে চেতন অচেতন পশু প্রাণী মানুষ সব এক নিবিড় বন্ধনে বাঁধা। সভ্যতার কোন সংকটকে কোন নির্দিষ্ট সময়ের পরিসরে বাঁধা যায় না, যেটা দিয়ে আমি আরম্ভ করেছিলাম। অতীত বর্তমান সব সেই সংকটের মুখোমুখি হতে পারে, রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন বলে বলছেন, আধুনিক সমস্যা বলে কোনো পদার্থ নেই, মানুষের সব গুরুতর সমস্যাই চিরকালের। রত্নাকরের গল্পটার মধ্যে তার প্রমাণ পাই। এককালে যিনি দস্যু ছিলেন, তিনি যখন কবি হলেন, তখনই আরণ্যকদের হাতে স্বর্ণ লঙ্কার পরাভবের বাণী তার কণ্ঠে এমন জোরের সঙ্গে বেজেছে। তো প্রাচীন যে দর্শন প্রকৃতিকে দাস রূপে দেখেনি, প্রতীচ্য যেটা দাস রূপে দেখেছে, প্রতীচ্য যেখানে প্রকৃতিকে দমন করতে চেয়েছে, প্রাচ্য চেয়েছে প্রকৃতিকে, পরিবেশকে আত্মার আত্মীয় রূপে দেখতে। রবীন্দ্রনাথ তার অশীতিপর জীবনের বিভিন্ন পর্বে সেই দর্শনকে মান্যতা দিয়েছেন। প্রকৃতি মানব বিজ্ঞানের এই বাণী রবীন্দ্র মানসে অনুসৃত হয়ে গেছিল অনুঘটক উপনিষদের মাধ্যমে। ইয়ো দেবো অগ্নৌ ইয়ো অপ্সু ইয় ঔষধিষু যো বনস্পতিষু ইয়ো বিশ্বং ভুবনম আবিবেশ তস্मै দেবায় নমো নমঃ। যে দেব অগ্নিতে, যিনি জলে, যিনি ঔষধিতে, যিনি বনস্পতিতে, যিনি সমগ্র ভুবনকে ব্যক্ত করে আছেন, সেই দেবতাকে আমার নমস্কার। এই উপনিষদিক ভাবনা, এই প্রকৃতি মানব ঐকাত্ম্যের কথা রবীন্দ্র রচনায় বারবার এসছে। আত্মপরিচয়ে কবি লিখছেন, যখন বয়স অল্প ছিল তখন নানা কারণে লোকালয়ের সঙ্গে আমার সম্পর্ক ঘনিষ্ঠ ছিল না, তখন নিভৃত বিশ্ব প্রকৃতির সঙ্গেই ছিল আমার একান্ত যোগ। ক্ষিতি অব তেজ মরুদ বোম পঞ্চভূতের প্রতিটি উপাদানই কবির সমান প্রিয়, প্রতিটিকেই তিনি আলাদাভাবে প্রণাম জানিয়েছেন। তবে জীবপালিনী বসুন্ধরার প্রতি কবির প্রণতি অজস্র ধারায় প্রসার। একটি ছোট্ট কবিতা বলি, কবিতার একটি পংক্তি উদ্ধৃত করি। 1935-এর 16ই অক্টোবর শান্তিনিকেতনে বসি কবি লিখছেন,
আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে অবনত দিনাবসেনে বেদিতলে। আবার পৃথিবী যেমন জীবপালিনী, রবীন্দ্রনাথ প্রকৃতির সংহার মূর্তিকেও গুরুত্ব দিচ্ছেন, বলছেন তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয়তরণ, ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় বিনাশ। এখানে মনে রাখতে হবে, যেটা জরুরি এই আলোচনার মধ্যে, সেটা হচ্ছে শুধু প্রকৃতি, শুধু পরিবেশ কোনো বিচ্ছিন্ন চিন্তা হিসেবে রবীন্দ্র মানসে উঠে আসেনি। রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনার সঙ্গে একেবারে নিবিড় ভাবে জড়িয়ে ছিল, সম্পৃক্ত হয়েছিল তার শিক্ষা চিন্তা, তার গ্রাম পুনর্গঠনের চিন্তা, যেটি যাদের নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব। শৈশবে পানিহাটির বাড়িতে গঙ্গা নদীকে দেখে ওই জোড়াসাঁকোর ওই ইটকাঠ পাথরের বেষ্টনী থেকে বেরিয়ে কলকাতায় তখন ওই এখন যেমন কোভিড-19 চলছে, তখন ডেঙ্গু জ্বর প্রবল প্রকোপ নিয়ে দেখা দিয়েছিল। কবি তখন কলকাতার জোড়াসাঁকো বাড়ি থেকে তারা সপরিবারে পানিহাটিতে গঙ্গার ধারে একটা বাড়িতে এসেছিলেন। প্রথম কবি গঙ্গাকে দেখলেন, তার যে মুগ্ধতা বোধ, গঙ্গাকে দেখে কবি মুগ্ধ হয়ে যাচ্ছেন। আবার যখন ফিরে যাচ্ছেন তখন কলকাতায় ফিরে চার দেয়ালের ওই আবেষ্টনীর মধ্যে সীমাবদ্ধ বিদ্যালয়ে মুহূর্তের মধ্যে তার সেই সুখস্মৃতি যখন হারিয়ে যাচ্ছে, কবি হাহাকার করছেন, বলছেন জোড়াসাঁকোর বাড়িতে আবার ফিরিলাম, আবার দিনগুলি নর্মাল স্কুলের হাঁ করা মুখবিবরের মধ্যে তাহার প্রাত্যহিক বরাদ্দ রাসপিণ্ডের মতো প্রবেশ করিতে লাগে। এই যে প্রকৃতির স্পর্শহীন শিক্ষা, পরিবেশের সঙ্গে কোনো যোগহীন শিক্ষা, তার যে বিবর্ণতা, তার সম্পর্কে কবির বিরাগ, প্রবল বিরাগ কবিকে প্রেরণা দিয়েছে শান্তিনিকেতনে ব্রহ্ম বিদ্যালয় স্থাপনে, যেখানে প্রকৃতির মধ্যে শিক্ষার প্রথম পা ছাত্রের শান্তি। যে গঙ্গা দূষণ নিয়ে আজ আমরা এত বিপর্যস্ত, কলকাতা বন্দরে মাঝে জাহাজ আসতেই পারছিল না, নাব্যতা এত কমে গেছে। আজ থেকে 100 বছরেরও বেশি হয়ে গেল রবীন্দ্রনাথ গঙ্গা দূষণ নিয়ে তার ক্ষোভ উগরে দিয়েছে জাপান যাত্রীর পাতায়। গঙ্গা দিয়ে যখন আমাদের জাহাজ আসছিল, তখন বাণিজ্যশ্রীর নির্লজ্জ নির্দয়তা নদীর দুই ধারে দেখতে দেখতে এসেছে। ওর মনে প্রীতি নেই বলেই বাংলাদেশের এমন সুন্দর গঙ্গার ধারকে এত অনায়াসে নষ্ট করতে পেরেছে। মানুষের অপরিমিত লোভ যখন পৃথিবীকে শৃঙ্খলিত করে, লুণ্ঠন করে তার সৌন্দর্য, তার বুকের সযত্ন লালিত ফসল, প্রবাহিনী নদীর স্রোতধারা, তৃষ্ণার জল কেড়ে নেয়, তখন যে বিপর্যয় নেমে আসে, রবীন্দ্রনাথ সজাগ ছিলেন সে বিষয়ে। 1916-তে জাপানের কোবে শহরে প্রথম পদার্পণে প্রকৃতির এই লাঞ্ছনা দেখে কবি ব্যথায় কুমড়ে উঠেছেন। কবি বলছেন, জানলায় বসে কোবে শহরের দিকে তাকিয়ে এই যা দেখছি, এ তো লোহার জাপান, এ তো রক্ত মাংসের নয়। আকাশটা আঁকা পাকা বিপুল দেহ নিয়ে,
সে যেন সবুজ পৃথিবীকে খেয়ে ফেলছে। এইটা রবীন্দ্রনাথ কিছুতেই মেনে নিতে পারছেন না। এই যে সবুজের ধ্বংস, এইটার সঙ্গে রবীন্দ্রনাথ মানাতে পারছেন। সবুজকে, গাছকে, বৃক্ষকে বন্দনা করে যে কবি বলছেন, তব প্রাণে প্রাণবান ওগো মানবের বন্ধু, আজি এই কাব্য অর্ঘ্য নিয়ে শ্যামের বাঁশির টানে মুগ্ধ কবি আমি অর্পিলাম তোমায় প্রণামী। এখানে দেখবার বিষয়, এটা লক্ষণীয় যে প্রায় একই সুরে প্যাট্রিক গেডেস গাছকে একটা শুধুমাত্র নিষ্প্রাণ জড় হিসেবে দেখেননি, বরং পৃথিবীর ভারসাম্য রক্ষার মাধ্যম রূপে দেখেছেন। কি বললেন গেডেস? দেখা যাক এই দুই মনীষীর গাছকে নিয়ে, গাছ যে পৃথিবীর ভারসাম্য রক্ষায় কতটাই সহযোগী হতে পারে, সে নিয়ে দুই মনীষীর চিন্তার সাদৃশ্যটা আমরা দেখে নিই। গেডেস বললেন, a tree is not a static object. Think of it as a living object, pouring out through its leaves into the air enormous quantities of water vapor daily. And see too how the fall of leaves makes deep, rich soil, which the roots and the undergrowth hold firm. গাছ একটা শুধু নিষ্প্রাণ বস্তু মাত্র নয়, তাকে একটা সজীব পদার্থ হিসেবে দেখো। সে কিভাবে তার পাতার মধ্য দিয়ে সে পৃথিবীর ভারসাম্যকে বজায় রাখছে, কি করে তার ওই যে পাতাগুলো ঝরে ঝরে পড়ে মাটির মধ্যে ঢুকে মাটিকে আরো ফলবতী করে দিচ্ছে। আর পরিবেশের ভারসাম্য রক্ষা করে যে গাছ, তাকে যদি নির্বিচার হত্যা করো, তার পরিণতি কি হবে? গেডেস সুনির্দিষ্ট ভাবে বললেন, ম্যালেরিয়া arises and spreads, cities and empires fall. কোথায় বললেন? তার সেই নিবন্ধের নাম cities and the soils they grow from. এইখানে আরো একটি বিষয়, যেটা আমি সূত্রপাত সূচনায় বলেছিলাম, সেটা এবারে বিস্তারিত ভাবে বলা প্রয়োজন। সেটি হচ্ছে রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনার সঙ্গে কিন্তু অঙ্গাঙ্গী ভাবে যুক্ত হয়ে রয়েছে তার শিক্ষা চিন্তা। পৃথিবীর সাহিত্য ইতিহাসে এমন দৃষ্টান্ত দুর্লভ, যেখানে একজন খ্যাত কীর্তি কবি নগর জীবনের কোলাহল থেকে দূরে এক অবারিত প্রকৃতির মধ্যে ছাত্রদের নিয়ে, 5টি মাত্র ছাত্রকে নিয়ে বিদ্যালয় প্রতিষ্ঠা করছেন, নিজে ছাত্রদের পড়াচ্ছেন, তাদের জন্য পাঠ্যপুস্তক লিখছেন। শৈশবে ইট কাঠ পাথরের ঘেরাটোপের মধ্যে সীমাবদ্ধ যে বিদ্যালয়িক শিক্ষা, সেখান থেকে ছাত্রদের মুক্তি দিতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ। এবং সেই কারণেই প্রাচীন ভারতীয় তপবনের আদর্শে সূচনা করলেন ব্রহ্মচর্য বিদ্যালয়ের, যেখানে অবারিত প্রকৃতির নিঃসীম ঔদার্যে ছাত্র শিক্ষকের আদান প্রদান জন্ম দেবে মানবমুখী এক শিক্ষা। প্রকৃতি লালিত শিক্ষা যে এই যুগেও তার প্রাসঙ্গিকতা হারায়নি, তপবনের শিক্ষা যে এই যুগেও সমানভাবে প্রাসঙ্গিক, তা সুস্পষ্ট ভাষায় ব্যাখ্যা করলেন রবীন্দ্রনাথ। বললেন,
এক সময় নদী বক্ষে আমি দীর্ঘকাল কাটিয়েছি। সেখান থেকে চলে এসেছিলেন মনে এই সংকল্প নিয়ে যে ছেলেদের কিছু আনন্দ দেব। কালিদাসের গ্রন্থে তপবনের যে বর্ণনা করেছি সেটি বাল্যকাল থেকে আমার অন্তরে ছিল। তপবনের যুগ ফিরিয়ে আনা সম্ভব না হতে পারে, কিন্তু তখনকার কালে যে আদর্শ সক্রিয় ছিল তা সত্য। তা কোনো বিশেষ কালে আবদ্ধ নয়। তাকেই রূপ দেবার কথা আমার মনে ছিল। প্রাচীনের অবিকল নকল হবে না, অনেক বৈসাদৃশ্য থাকবে, এমনকি অনেক কিছু উল্টো থাকবে, কিন্তু মূল আদর্শটি অক্ষুণ্ণ থাকবে। সর্বদা সেটাও সম্ভব হলো না। বিদ্যালয়ের প্রকৃতি বদলালো, তবুও গুরু শিষ্যের সম্বন্ধ, বিশ্ব প্রকৃতির সঙ্গে একাত্মতার আনন্দময় যোগ রক্ষা করার চেষ্টা করেছি। 1343-এর 27শে বৈশাখ রবীন্দ্রনাথ লিখলেন। তো কেমন হবে সেই আদর্শ প্রকৃতি ঘনিষ্ঠ বিদ্যালয়ের চেহারা? গাছপালা, স্বচ্ছ আকাশ, মুক্ত বায়ু, নির্মল জলাশয়, উদার দৃশ্য, ইহারা বেঞ্চি এবং বোর্ড, পুঁথি এবং পরীক্ষার চেয়ে কম আবশ্যিক নয়। অগ্নি, বায়ু, জল, স্থল, বিশ্বকে বিশ্বাত্মা দ্বারা সহজে পরিপূর্ণ করিয়া দেখিতে শেখাই যথার্থ শিক্ষা। এই শিক্ষা শহরের স্কুলে ঠিক মতো সম্ভব না। সেখানে বিদ্যা শিক্ষার কারখানা ঘরে জগৎকে আমরা একটা যন্ত্র বলিয়াই শিখিতে পারি। শিক্ষা এবং প্রকৃতি পরিবেশের এই মেলবন্ধনের যে তত্ত্ব রবীন্দ্রনাথ প্রাচীন ভারতীয় আদর্শের অনুসরণে প্রচার করলেন শুধু নয়, নিজের বিদ্যালয়ে যাকে প্রয়োগ করলেন, অন্য এক গোলার্ধের মানুষ, অন্য এক গোলার্ধের শিক্ষাবিদ গেডেসের বিশ্বাসেও আমরা দেখলাম সেই বিশ্বাস অনুসৃত হয়ে রয়েছে। কি বললেন গেডেস আমরা দেখে নিই একটু। Again notice the living twig of the tree before us and see how each leaf, however the worse for wear and tear, is nonetheless mothering its bud for next year. Then visualize the tree, the orchard, the forest, and these throughout the wide world. চারদিকে তাকিয়ে দেখো এই গাছ, এই পৃথিবী এবং এই বাগান, and these throughout the wide world, সারা পৃথিবীময় ছড়িয়ে আছে। Therefore, thereafter, do we feel more emancipated from both the current rival schools? এগুলো দেখলে আমাদের এই যে পরস্পর বিবদমান যে স্কুল, তার থেকে আমাদের অনেকটাই দূরে বলে মনে হয়। Of revaluation and of reaction. Our review of the sciences bespeaks not only a return to nature, but the indispensable renewal of education is truly classic. এগুলো দেখলে কি মনে হয়? শুধু প্রকৃতির কাছে ফিরে যাওয়া নয়, আমাদের যে ধ্রুপদী শিক্ষা ব্যবস্থা তার যেন একটা উজ্জীবন, প্রবল সাযুজ্য চিন্তা, শিক্ষাকে প্রকৃতির সঙ্গে শুধু একবলই তো নয়, একেবারে একাত্ম করে দেখার ক্ষেত্রে রবীন্দ্রনাথের তোতা কাহিনী, যেখানে পাখিটাকে মুখের মধ্যে পুঁথির পাতা গুজে গুজে মেরেই ফেলা হলো, সেই তোতা কাহিনীর ইংরেজি অনুবাদ দি প্যারটস ট্রেনিং যখন পৌঁছলো গিয়ে গেডেসের হাতে, তখন তিনি আনন্দে অস্থির। তারও তো জিহাদ এই পুঁথি সর্বস্ব শিক্ষার বিরুদ্ধে,
তাই সমমনস্ক গেরেস রবীন্দ্রনাথকে উৎসাহিত করলেন। 1918 জুন লেখা এক চিঠিতে লিখছেন, admirable, the parrot is being avenged, and what is yet better, future parrots will be protected, rescued. কি আনন্দের কথা, পাখিগুলোকে বাঁচানো যাবে এবং পরবর্তী যেসব পাখিরা আসবে, যেসব ছাত্ররা, তাদেরও বাঁচানো যাবে। মাটির কাছাকাছি থাকে যে গ্রামীণ মানুষ, তাদের জন্য রবীন্দ্রনাথ খুললেন নতুন প্রতিষ্ঠান শিক্ষা সত্র। 1926-এ বিশ্বভারতী কোয়ার্টারলির পাতায় সেই বিদ্যালয়ের উদ্দেশ্য ব্যাখ্যা করলেন তিনি পোয়েট স্কুল প্রবন্ধে। এই শিক্ষা সত্রের প্রসঙ্গে রবীন্দ্রনাথ একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, তাৎপর্যপূর্ণ বলাই ভালো। তিনি ছাত্রদের লেখা বইয়ের মধ্যে রবিনসন ক্রুসোকে বললেন সবচেয়ে উল্লেখযোগ্য বা শ্রেষ্ঠ। কেন না, এই বইয়ের মধ্যে প্রকৃতিমুখীনতার কথা বলা হয়েছে বলে। তাকে রবীন্দ্রনাথকে উদ্ধৃত করি, রবিনসন ক্রুসো's island comes to my mind when I think of an institution where the first great lesson in the perfect union of man and nature, not only through love but through active communication, can be had unobstructed. রবীন্দ্রনাথের পরিবেশ চিন্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে তিনি প্রকৃতি ও পরিবেশ রক্ষাকে তার বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির অপরিহার্য অংশ রূপে নির্মাণ করলেন। ফলে উৎসব অনুষ্ঠান শান্তিনিকেতনের পাঠচর্চার অংশ হল, অঙ্গাঙ্গী অংশ। 1907 সালে ঋতু উৎসবের সূচনা। জানুয়ারি মাসের শ্রীপঞ্চমীতে কবির কনিষ্ঠ পুত্র শমীন্দ্রনাথ ঋতু উৎসবের সূচনা করলেন। যে উৎসবে শমীন্দ্রনাথ গাইলেন, একই লাবণ্যে পূর্ণ প্রাণেশ হয়ে। এরপরে আমরা দেখছি যে অরণ্য ধ্বংসকে ঘিরে কবির সাবধান বাণী। ফলকর্ষণ এবং বৃক্ষরোপণ দুটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান শান্তিনিকেতনের আশ্রম জীবনের এবং ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সঙ্গেও গভীরভাবে যা সম্পর্কিত। অরণ্য দেবতা নামে শ্রীনিকেতনে হলকর্ষণ ও বৃক্ষরোপণ উৎসবে 1345-এর 17ই ভাদ্র কবি যে ভাষণ দিলেন তাতে সুনির্দিষ্টভাবে এই দুটি অনুষ্ঠান হলকর্ষণ এবং বৃক্ষরোপণকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করে কেন নেওয়া হলো সেটি ব্যাখ্যা করছেন। রবীন্দ্রনাথ বললেন, আমাদের উৎসবের তাই দুটি অঙ্গ। প্রথম হলকর্ষণ। হলকর্ষণ আমাদের প্রয়োজন অন্নের জন্য, শস্যের জন্য, আমাদের নিজেদের প্রতি কর্তব্য পালনের জন্য এই হলকর্ষণ। কিন্তু এর দ্বারা বসুন্ধরার যে অনিষ্ট হয় তা নিবারণ করার জন্য আমরা কিছু ফিরিয়ে দিয়ে যাই। আর এর পাশাপাশি বৃক্ষরোপণ সম্পর্কে বললেন, অপব্যয়ী সন্তান কর্তৃক লুঠিত মাতৃভাণ্ডার পূরণ করা কল্যাণ উৎসব এটি। অর্থাৎ এই গ্রামোন্নয়নের আগে এই বৃক্ষরোপণ এবং হলকর্ষণকে রবীন্দ্রনাথ এই শান্তিনিকেতনের আশ্রম জীবন
বিশ্ববিদ্যালয় জীবনে অঙ্গীভূত করে নিয়ে পরিবেশ রক্ষা যে শিক্ষার সবচেয়ে বড় পাঠ, সেইটাকে প্রমাণ করল। রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন যে গ্রামোন্নয়ন এবং গ্রাম পুনর্গঠন, যেটা তার জীবনের অন্যতম লক্ষ্য ছিল, তার জন্য কিন্তু পরিবেশ রক্ষা অপরিহার্য। দারিদ্র এবং ব্যাধি, যা সেই সময়কার বাংলাদেশের গ্রামে গ্রামে অন্ধকার ডেকে এনেছিল, সেই দুটিকে যদি দূর করতে হয়, তবে তার প্রথম শর্ত হচ্ছে পরিবেশকে রক্ষা করতে হবে না, পরিবেশকে নির্মল করতে হবে। এবং সেই কারণে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের লক্ষ্যে বিশ্বভারতীর মাধ্যমে জলাশয় প্রতিষ্ঠার কাজ শুরু হলো। 1343-এর 7ই আগস্ট ভুবনডাঙ্গার জলাশয় প্রতিষ্ঠা উপলক্ষে রবীন্দ্রনাথ বললেন, স্বয়ং গ্রামবাসীদের সঙ্গে যোগ দিয়ে জনশক্তি সমবায়ের দ্বারা এই যে জলাশয়ের উদ্ধার ঘটেছে, তার গৌরব আরো বেশি। অর্থাৎ জনশক্তিকে পরিবেশ রক্ষায়, পরিবেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। অর্থাৎ আবার বলছি, পরিবেশ চিন্তা কোনো বিচ্ছিন্ন ভাবনা মাত্র ছিল না রবীন্দ্রনাথের চিন্তার জগতে। পরিবেশ, শিক্ষা, গ্রামীণ মানুষের, প্রান্তিক মানুষের উন্নয়ন, সবকিছুকে মিলেমিশে একাকার করে দেখেছিলেন রবীন্দ্রনাথ। আরো উল্লেখযোগ্য একটি ঘটনা বলি, যেটা আজকের যুগেও প্রাসঙ্গিক। সেটা হচ্ছে, আমরা জানি যে সেই সময় ম্যালেরিয়া প্রবল আকারে দেখা দিয়েছিল। এলমহার্স্ট তো বলেইছিলেন 3M, ম্যালেরিয়া, যে গ্রামের মানুষের কি সংকট, ম্যালেরিয়া, মসকুইটো আর মিসট্রাস্ট। মানে ম্যালেরিয়ায় তখন ঘরের পর ঘর, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেল। বিশ্বভারতীর তরফ থেকে রবীন্দ্রনাথ ম্যালেরিয়া রোধ করার জন্য ঝাঁপিয়ে পড়লেন। 1923-এর 29শে আগস্ট রবীন্দ্রনাথ ম্যালেরিয়া নিবারণ প্রসঙ্গে বলছেন, আমরা আমাদের ক্ষুদ্র শক্তি অনুসারে চেষ্টা করছি চারদিকে গ্রামের লোকেদের জীবনযাত্রার সঙ্গে আমাদের বিদ্যানুশীলনের কর্মকে একত্র করতে। তারপর একটা খুব জরুরি কথা বললেন, এইটি আপনারা বুঝতে পারেন, পতঙ্গে মানুষের লড়াই। আর সেই সঙ্গে 1924-এর 23শে ফেব্রুয়ারি অ্যান্টি ম্যালেরিয়া সোসাইটিতে বললেন, ওই ম্যালেরিয়া প্রসঙ্গে এমন একটি কথা যেটি আজকের জগতেও, আজকের প্রসঙ্গেও খুব জরুরি। দেশে মশা আছে, এটা বড় সমস্যা নয়। বড় কথা এই যে দেশের লোকের মনে জড়তা আছে, সেটা আমাদের দোষ। বড় রকম দুঃখ, বিপদের মূল কারণ সেইখানে। আজকেও যখন অতিমারির প্রকোপে আমরা বিধ্বস্ত, তখন সরকারের তরফে, সমস্ত প্রচার মাধ্যমের তরফে বারবার মাস্ক পরতে বলা সত্ত্বেও, বারবার নানা সাবধানতা অবলম্বন করার কথা বলা সত্ত্বেও আমরা সতর্ক হই না। মনের জড়তাটা এইখানে। একেবারে বয়ঃসন্ধির মুহূর্তে, তারুণ্যে পিতা দেবেন্দ্রনাথের অনুরোধে যে রবীন্দ্রনাথ, তরুণ রবীন্দ্রনাথ শিলাইদহে জমিদারি পর্যবেক্ষণ করতে গিয়ে মানুষের, প্রান্তিক মানুষের দারিদ্র কষ্ট দেখে অভিভূত হয়েছিলেন। গ্রামোন্নয়নকে, অন্তত কয়েকটা গ্রামকে আদর্শ গ্রাম করার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। পরিণত বয়সে যখন তিনি গ্রামোন্নয়নের একেবারে প্রবল কর্মধারা শুরু করলেন, তখন এই পরিবেশ
তার কাছে রক্ষার চিন্তা তার কাছে অনেক বেশি জরুরি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছিল বলে শিক্ষার সঙ্গে পরিবেশকে একত্রীভূত করে গ্রামোন্নয়নের কাজ শুরু করেছিলেন। রবীন্দ্রনাথের যে পরিবেশ ভাবনা, সেটা স্বাভাবিকভাবেই রবীন্দ্রনাথ পৃথিবীর সর্বাগ্রগণ্য সাহিত্যিকদের অন্যতম। অতএব পরিবেশ চিন্তা যা তার চিন্তার জগতের একটা বড় দিক, সেটা তার সাহিত্যেও প্রতিফলিত হয়েছে। 1922-এ রবীন্দ্রনাথ লিখছেন মুক্তধারা নাটক। সেখানে উত্তরকূট একটা পার্বত্য প্রবেশ, সেখানে যন্ত্ররাজ বিভূতি তার বহু বছরের চেষ্টায় মুক্তধারা যে ঝর্ণা তাকে লৌহ যন্ত্রের বাঁধ দিয়ে বেঁধেছে। তার মধ্যে একটা মদমত্ত শক্তি স্পর্ধিতের অট্টহাস্য লুকিয়ে আছে। তার পাশের গ্রাম শিবতরায়ের মানুষ জল থেকে বঞ্চিত হবে। ঐশ্বর্যস্ফীত মদগর্বিত মানুষের কাছে প্রান্তিক মানুষ পরাজিত। বিভূতি সদম্ভে বলছে, বালি পাথর জলের ষড়যন্ত্র ভেদ করে মানুষের বুদ্ধি হবে জয়ী, এই ছিল আমার উদ্দেশ্য। কোন চাষির কোন ভুট্টার ক্ষেত মারা যাবে সে কথা ভাবার আমার সময় ছিল না। বাঁধ তৈরির কাজে কত কিশোরের প্রাণ গেছে, তাতে কি এলো গেল, কত মায়ের অভিশাপ, তাতে কিছু এলো গেল না। আমার যন্ত্র তো জয়ী হয়েছে। এবং এখানে এই যে প্রকৃতিকে অবদমিত করার চেষ্টা, বাঁধ দিয়ে নদীর গতিকে স্তব্ধ করার চেষ্টা, তার সঙ্গে যুক্ত হয়েছে কি ওই যে বললাম বলবানের শক্তির খেলা, পরিভাষায় যাকে আমরা বলি পাওয়ার পলিটিক্স। কিরকম না, রবীন্দ্রনাথই বলছেন, তৃষ্ণার মূলে শিবতরাইকে বিদ্ধ করে তাকে তিনি উত্তরকূটের সিংহাসনের তলায় ফেলে দিয়ে যাবেন। অর্থাৎ শিবতরাইকে জব্দ করতে হবে, পাওয়ার পলিটিক্স। এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে অভিজিৎ। সে সহ্য করতে পারছে না প্রকৃতিকে এই দমিত করার কৌশল। এবং এখানে আরো একটি তত্ত্ব এনেছেন রবীন্দ্রনাথ, প্রচ্ছন্ন ভাবে হলেও, উদ্বৃত্ত তত্ত্ব, সারপ্লাস থিওরি। যার পরিশ্রমে অর্জিত হচ্ছে ফসল, তার প্রাপ্য মিটিয়ে দিয়ে তবে উদ্বৃত্তে অন্যের অধিকার। যা বলছে ধনঞ্জয়, আমার উদ্বৃত্ত অন্ন তোমার, ক্ষুধার অন্ন তোমার। খুব বড় কথা। এবং অভিজিৎ বাঁধকে ধ্বংস করে, নিজেও প্রাণ হারায়। প্রায় একই জিনিস আমরা আজকের যুগেও দেখছি নর্মদা বাঁচাও আন্দোলনের, যেখানে বাঁধকে, জলকে বাঁধ দিয়ে বাঁধতে গিয়ে অজস্র মানুষ তার রুটি রুজি হারিয়েছে, যার বিরুদ্ধে এই আন্দোলন। 1926-এ রবীন্দ্রনাথ লিখছেন রক্তকরবী। রক্তকরবীর প্রস্তাবনাতেই রবীন্দ্রনাথ বলছেন, আজকের দিনে রাক্ষসের মায়ামৃগদের লোভেই তো আজকের দিনের সীতা তার হাতে ধরা পড়েছে। নইলে গ্রামের পঞ্চবটচ্ছায়া শীতল কুটির ছেড়ে চাষিরা টিটাগড়ের চটকালে মরতে আসবে কেন? রক্তকরবীর রাজা মাটির বুক থেকে তাল তাল সোনা তুলছে, অন্যদিকে নন্দিনী, সে মূর্তিমতী প্রকৃতি, তার চুলে রক্তকরবী শোভা। মাটির উপরিতলে যেখানে প্রাণের, যেখানে রূপের নৃত্য, যেখানে প্রেমের লীলা, নন্দিনী সেই সহজ মুখের, সেই সহজ সৌন্দর্য। রাজা শেষ পর্যন্ত
হার স্বীকার করছে নন্দিনীর কাছে। আমার এই হাতের মধ্যে তোমার হাত, এসে আমাকে মারুক মারুক সম্পূর্ণ মারুক, তাতেই আমার মুক্তি। 19 মে 1920 কবি এক চিঠিতে লিখছেন, বলির মানুষরা আপাতত মরে, কিন্তু পরে তারাই বলি দাদাকে মারে। এখানে একেবারে আধুনিক একটি তত্ত্ব, সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে আধুনিক তত্ত্ব, ততটাই ভোগ করা দরকার, ততটাই উৎপাদন করা দরকার যতটা আমার প্রয়োজন। তার দিকে প্রচ্ছন্নে অগ্নি সংকেত করিলেন রবীন্দ্রনাথ। শান্তিনিকেতনের উত্তরায়ণে উষর মরুভূমিতে সবুজের যে সবুজায়ন ঘটিয়েছেন, শান্তিনিকেতনের উত্তরায়ণ শুধু নয়, সারা শান্তিনিকেতনেই উষর ভূমিতে সবুজায়ন ঘটিয়েছেন রবীন্দ্রনাথ পুত্র রথীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে। 1935-এ উত্তরায়ণ প্রাঙ্গণে তৈরি হলো শ্যামলী, মাটির বাড়ি। এই আমার শ্যামলী, আমার শেষ আশ্রয়। ঘরে চৌকাঠ বলে কিছু থাকবে না, সিঁড়িও নয়। পথ আর ঘরের তফাৎ বোঝা যাবে, পথ আপনি এসে ঢুকবে। রবীন্দ্রনাথ ও গেডেস আমরা দেখলাম দুজনেই প্রকৃতি ও পরিবেশকে শিক্ষা, জনস্বার্থ তথা সার্বিক জীবনের সঙ্গে সম্পৃক্ত করে দেখেছেন। প্রকৃতি বা পরিবেশ এদের দুজনের কাছে বিচ্ছিন্ন কোনো অস্তিত্ব নয়, বরং বিপ্রতীকভাবে আত্মসত্তার অবিচ্ছেদ্য অংশ। আমি শেষ করব রবীন্দ্রনাথের কথা দিয়ে। জীবনের শেষ প্রহরে 1941-এর 14 ফেব্রুয়ারি শান্তিনিকেতনের উদয়ন গৃহে অবসন্ন অশক্ত কবি পৃথিবীর প্রতি জানালেন তার শেষ প্রণতি। এ দুলোক মধুময়, মধুময় পৃথিবীর ধুলি, অন্তরে নিয়েছি আমি তুলি এই মহামন্ত্রখানি, চরিতার্থ জীবনের বাণী। ধন্যবাদ, নমস্কার। মরু বিজয়ের কেতন উড়াও, হে শূন্যে উড়াও উড়াও, হে প্রবল প্রাণ ধুলিরে ধন্য করো ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো করো, হে প্রবল প্রাণ। মরু বিজয়ের কেতন উড়াও, হে শূন্যে উড়াও উড়াও, হে প্রবল প্রাণ। মৌনি মাটির মর্মের গান কবে উঠিবে ধনিয়া ধনিয়া, মর মর তব রবে। মৌনি মাটির মর্মের গান কবে উঠিবে ধনিয়া ধনিয়া, মর মর তব রবে। মাধুরী ভরিবে ফুলে ফলে পল্লবে, ফুলে ফলে। হে মোহন প্রাণ ধুলিরে ধন্য কর ধন্য কর, করুণার পুণ্যে ধন্য কর কর, হে কোমল প্রাণ। মরু
বিজয়ের কেতন উড়াও, হে শূন্যে উড়াও উড়াও হে প্রবল প্রাণ। পথিক বন্ধু ছায়ার আসন পাতি এসো, এসো শ্যাম সুন্দর, এসো বাতাসের অধীর খেলার সাথী, এসো মাতাও নীলাম্বর। পথিক বন্ধু ছায়ার আসন পাতি এসো, এসো শ্যাম সুন্দর, এসো বাতাসের অধীর খেলার সাথী, এসো মাতাও নীলাম্বর। উষায় জাগাও শাখায় গানের আশা, সন্ধ্যায় আনো আনো বিরাম গভীর ভাষা রচি দাও রাতে, সুপ্ত গীতের বাসা রচি দাও। হে উদার প্রাণ ধুলিরে ধন্য করো ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ। মরু বিজয়ের কেতন উড়াও, হে শূন্যে উড়াও উড়াও হে প্রবল প্রাণ। নমস্কার। এশিয়াটিক সোসাইটির সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে প্যাট্রিক গ্যাডেস এবং রবীন্দ্রনাথ এদের মনের যে সমন্বয় পরিবেশ ভিত্তিক সে নিয়ে বলবার জন্য ব্যবস্থা করেছেন। এশিয়াটিক সোসাইটির লাইব্রেরি ডিপার্টমেন্টকেও আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং বিশেষভাবে এশিয়াটিক সোসাইটির সম্পাদক মশাই এবং প্রফেসর তপতি মুখোপাধ্যায়, অত্যন্ত গুণী ব্যক্তিত্ব, তাকেও আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার জানাই সকলের সঙ্গে। 22শে শ্রাবণ এটা বললেই রবীন্দ্রনাথের কাছে যদি আমরা যথার্থভাবে যাই তাহলে এই দিন আমাদের কাছে একটা নতুন বার্তা নিয়ে আসে, নতুন সংযোগ তৈরি করে এবং যেন বলে ওঠেন যে এই আমি, এই অমৃত। কবি ও কর্মী রবীন্দ্রনাথের বিশেষত পরিবেশ নির্মাণ এবং পুনর্নির্মাণ, মানুষ, ভূমি ও পরিবেশ সমন্বিত এইরকম একটা কাজকে এই আগস্ট মাসে, শ্রাবণ মাসে পাশ্চাত্যে স্কটল্যান্ডের এডিনবরায় অ্যাডামস হাউসে রবীন্দ্র জন্ম শতবর্ষে 7 দিন ধরে রবীন্দ্রনাথের নানান দিক, কর্মে এবং প্রয়োগের নানান দিক এবং পরিবেশ নির্মাণের দিক একটি খুব বড় মাপের প্রদর্শনী হয়েছিল। তার সঙ্গে যুক্ত ছিল রবীন্দ্রনাথের গান এবং পাশ্চাত্যে রবীন্দ্রনাথের গান নিয়ে সেটি খুব আলোড়ন সৃষ্টি করেছিল। রবীন্দ্রনাথের সৃষ্টি ও কর্মের বহুধা দিক নিয়ে এবং শান্তিনিকেতন ও শ্রীনিকেতন নির্মাণ আন্তর্জাতিক ক্ষেত্রে যাকে বলা হয় একটি শান্তি, পরিবেশ শান্তির যে আকারায়িত রূপ ও রেখা তিনি গড়েছিলেন
সেইটা নিয়েই সেই প্রদর্শনী গড়ে উঠেছিল 1961। এমন একটি অভিনব প্রদর্শনী খুব সম্ভবত আজও বোধহয় গড়ে ওঠেনি সামগ্রিক রবীন্দ্রনাথকে নিয়ে, এবং সেটা খুব সচল সবল প্রদর্শনী। প্রশ্ন জাগতেই পারে যে কাজটা করেছিলেন কে? কাজটা তৈরি করেছিলেন আর্থার গেডেস। তিনি তখন এডিনবরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত, এবং আর্থার গেডেসের একটি খুব বড় পরিচয় যে তিনি প্যাট্রিক গেডেসের পুত্র এবং রবীন্দ্রনাথের শিষ্য ছাত্র। এই প্যাট্রিক গেডেস সম্বন্ধে আমাদের আগ্রহ আজকে খুবই বেশি, আজও বেশি সারা পৃথিবীতে। তিনি কিন্তু প্রথম 1884 সালে তিনি কিন্তু প্রথম এনভায়রনমেন্টাল সোসাইটি গড়েন, এবং 1885 সালে তিনি গ্রিন জার্নাল প্রকাশ করতে আরম্ভ করেন। একাধারে পরিকল্পনাবিদ, জীববিদ্যায় অত্যন্ত প্রথিতযশা বিজ্ঞানী, এবং যিনি আজও সমাদৃত সারা পৃথিবীতে, তিনি হচ্ছেন, তার পরিচয় হচ্ছে রিজিওনাল প্ল্যানিং। এই রিজিওনাল প্ল্যানিং এর সঙ্গে পাবলিক হেলথ, স্যানিটেশন এবং হাইজিন অব দ্য লিভিং কন্ডিশন অব দ্য পিপল, সেটাও খুব যোগযুক্ত ছিল। রবীন্দ্রনাথের সঙ্গে তার পরিচয় সাক্ষাতের একটু আগে 1912-13 সালে যখন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি ট্যুরে আমেরিকা, ইংল্যান্ড এবং আমেরিকায় তার বিভিন্ন কাজ, তার মধ্যে একটি ছিল আমেরিকায় তার সাধনা বক্তৃতামালা, যেখানে রবীন্দ্রনাথ ম্যানস রিলেশন টু দি ইউনিভার্স এইরকম একটি বিশিষ্ট বক্তৃতা এবং আলোচনা তিনি সূত্রপাত ঘটান। প্যাট্রিক গেডেস জানতেন না যে 1912-13 সালে গীতাঞ্জলি ট্যুরে রবীন্দ্রনাথ যে কথাগুলো বলছেন তার একটা খুব বড় প্রেক্ষাপট রয়েছে রবীন্দ্রনাথের গ্রামের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ, শিলাইদহ পর্ব থেকে শান্তিনিকেতনের পর্ব পর্যন্ত। অর্থাৎ রবীন্দ্রনাথ অনেকটাই প্রায় যাকে বলা হয় যে রিয়ালাইজ ট্রুথ, মানে সত্যকে উপলব্ধি করার পর আকারায়িত করছেন। সেখানে বিজ্ঞান, চেতনা, মানবিকতা এবং আধ্যাত্মিকতা প্রায় একই যোগে, একই সংযোগে এসে মিলছে। আর্থার পরবর্তীকালে লিখেছেন, বলেছেন যে বাবা প্যাট্রিক গেডেস তিনি সাধনা পুস্তিকাটি আমাদেরকে বাড়িতে পড়তে বলেছিলেন, এবং বলেছিলেন যে এ থেকে পৃথিবীর এক নতুন জ্ঞানের উন্মেষ তোমাদের জীবনে পাবে। এই প্যাট্রিক গেডেস তার রিজিওনাল প্ল্যানিং কাজে আমন্ত্রিত হন ভারতবর্ষে 1914 সালে, এবং 1915 সালে কলকাতার এই আমাদের কাছে টাউন হলে তিনি টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং এক্সিবিশন করেন। সেই প্রদর্শনী কিন্তু তখনকার দিনে এবং আজও বলা যেতে পারে অভিনব। এই প্রদর্শনী যথেষ্ট সাড়া জাগিয়েছিল এবং খুব স্বাভাবিক আন্তরিকতায় এবং বিজ্ঞানের প্রতি তার সজাগ ভালোবাসায় এবং প্রযুক্তি রবীন্দ্রনাথ সেই প্রদর্শনী দেখতে এলেন টাউন হলে। তিনিও খুব মুগ্ধ হলেন। তিনি প্যাট্রিক গেডেসের সঙ্গে আলাপ করেন, কথাবার্তা হয়, এবং এই থেকে প্যাট্রিক গেডেসের সঙ্গে রবীন্দ্রনাথের কাজ, কর্ম, চিন্তা, মনন শুরু হল। এরপরে একটা ঘটনা দেখতে পাই আমরা যে 1917 সালে দার্জিলিংয়ে একটি সামার ক্যাম্প তৈরির আয়োজন হয়। জগদীশ বোস ছিলেন প্রধান উদ্যোক্তা। সেখানে রবীন্দ্রনাথ, ব্রজেন্দ্রনাথ শীল, প্যাট্রিক গেডেস এরা সম্মিলিতভাবে চিন্তা ভাবনা শুরু করতে আরম্ভ করলেন যে মানবিক সিভিলাইজেশন, মানবিক যে সমাজ পৃথিবী গড়ে উঠবে
সেটা কেমন ভাবে হবে মানুষকে মিলিয়ে, ভূমিকে মিলিয়ে, পরিবেশকে মিলিয়ে। এই কাজে সব থেকে বেশি সহায়তা করেছিলেন আন্না মর্টন গেডেস, অর্থাৎ প্যাট্রিক গেডেসের স্ত্রী। ছোট ছোট ছেলে মেয়েরা তখন এডিনবারায়, কিন্তু আন্না আজীবন প্যাট্রিকের পাশে থেকেছেন প্যাট্রিকের কাজে। আন্নার সম্বন্ধে একটি দুটি কথা না বলে পাচ্ছি না, তার কারণ তারই উদ্যোগে সামার ক্যাম্প অনেকটাই এগিয়েছিল। তিনি দার্জিলিংয়ে অসুস্থ হয়ে পড়েন। জগদীশচন্দ্র বসু তার ব্যবস্থা করেন শুশ্রূষার। পরবর্তীকালে তাকে নীলরতন সরকারের বাড়িতে রাখা হয় কলকাতায়, কিন্তু সেরে ওঠেন না, দুর্ভাগ্যজনক। শেষে তার যখন মৃত্যু হয় 1917 সালে, তখন প্যাট্রিক ঠিক করেন যে তাকে নিয়ম প্রথা মেনে সমাহিত করা হবে না, বরঞ্চ ভারতীয় নিয়মে তাকে দাহ করা হবে। এবং সেই অন্ত্যেষ্টিক্রিয়া কি হয়েছিল নিমতলা শ্মশান ঘাটে, এবং তাকে বহন করে নিয়ে গিয়েছিলেন কাঁধে খালি পায়ে প্যাট্রিক গেডেসের ছাত্ররা। তখন প্যাট্রিক গেডেস টাউন প্ল্যানিং নিয়ে কলকাতায় কাজ করছিলেন, এবং শান্তিনিকেতনের ছাত্ররা একযোগে। এবং ইতিহাস বলছে রবীন্দ্রনাথের গান গাইতে গাইতে খালি পায়ে তারা আন্নাকে নিয়ে যান। এই সময়তে প্যাট্রিক প্রথমটা খুব ভেঙে পড়ে, কিন্তু আমরা চিঠিতে দেখতে পাচ্ছি তার ছোট ছোট ছেলে মেয়ে, সেখানে 18 ছিল, লিখছেন যে আমাকে অনেক কাজ করতে হবে, এই কাজই হচ্ছে আমার একমাত্র প্রতিষেধক, এই বিপদের মাঝে আমাকে বাঁচাতে পারে ভালো কাজ। ততদিনে রবীন্দ্রনাথের সঙ্গে সম্পর্কটা এত নিবিড় হয়েছে যে উনি একটি ফোলিও ব্যাগ নিয়ে স্বদেশী রাজ্যে উনি পরিবেশ পরিকল্পনা বা নগর পরিকল্পনার কাজে ছুটে বেড়াতেন। অর্থাৎ পরে আমাদের মনে করিয়ে দিয়েছিলেন যে তার হাতে সবসময় থাকতো একটি চামড়ার ব্যাগ, ফোলিও ব্যাগ, যে ফোলিও ব্যাগের ওপরে লেখা থাকতো টু পি গেডেস ফ্রম হিজ ফ্রেন্ড আর টেগোর। অর্থাৎ প্যাট্রিক গেডেসকে এই ব্যাগটি রবীন্দ্রনাথ দিয়েছিলেন। আমরা অনুসন্ধান করে জানতে পেরেছি এই ব্যাগটি নির্মাণ করেছিলেন, সৃষ্টি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই ব্যাগ থেকে কখনো কাজ ছাড়া করতে দেন। এটা কেবলমাত্র একটা কসমেটিক ব্যাপার নয়, এর মধ্যে একটা অন্তর্জগতের ব্যাপারও আছে। এরপরে আমরা দেখতে পাই যে 1918 সালে তিনি আমন্ত্রিত হচ্ছেন ইন্দোর রিপোর্ট তৈরি করার জন্য। ইন্দোর তখন কিন্তু একটা হরর অফ স্লামসও ছিল। প্যাট্রিক সেইখানে বেশি জোর দিয়েছিলেন যে একটা নগর পরিকল্পনায় হাইজিন এবং পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য কিভাবে রক্ষিত হবে, যেটা আজকের পৃথিবীতে এই মুহূর্তে অত্যন্ত জরুরি। রবীন্দ্রনাথ ততদিনের শান্তিনিকেতন শ্রীনিকেতনে করেছেন। প্যাট্রিক গেডেস নিজে ইন্দোরে যাওয়ার আগে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন শ্রীনিকেতন দেখে অভিভূত হয়ে গেছিলেন। তখন শান্তিনিকেতনটাই খুব বিশেষভাবে, শ্রীনিকেতনের তখন ওই বাড়িটা এবং কুঠিটা কেনা হয়েছে মাত্র, কিন্তু পরবর্তীকালে শ্রীনিকেতনের পর্ব আসবে, তখন আর্থার এসে যোগদান করবে। তিনি একটা কথা বলে গিয়েছিলেন যে আমরা পাশ্চাত্য দেশে পরিবেশ নিয়ে এত কথা লিখছি, বলছি, বক্তৃতা করছি, প্রদর্শনী করছি, কিন্তু ইনি একজন কবি এবং কর্মী। তিনি কিন্তু সেই আদর্শটা, যেটা পৃথিবীর আদর্শ, তার একটা মাপের মধ্যে সাধ্য মতন তিনি প্রকৃতির মাঝে বিদ্যা শিক্ষা কেন্দ্র মানে বিশ্ব বিদ্যা চর্চা কেন্দ্র এবং গ্রামের কাছে গ্রামের মানুষের সকলকে সঙ্গে করে নিয়ে একটা পল্লী পুনর্গঠন, যাকে পরিবেশ পুনর্গঠনও বলা চলে, সে কাজ তিনি করে চলেছেন, যেন আপনা হতে বেড়ে উঠেছে। এবং তার সঙ্গে তিনি তার পুত্রকে যেমন পেয়েছিলেন এবং তার সঙ্গে আরো অত্যন্ত গুণী কর্মীদেরকে পেয়েছিলেন, প্রাচ্য এবং পাশ্চাত্য সমন্বয়। এরপরে 1918 সালে সেই ইন্দোরের যে কথা বলছিলাম, সেই সময় যে প্ল্যানিং যখন করছিলেন, তখন একটা খুব বড় ঘটনা ঘটে।
যে প্যাট্রিক গেডেসের জনস্বাস্থ্য ভিত্তিক পরিকল্পনা, মানে পরিবেশ পরিকল্পনা, তাতে জেনে মুগ্ধ হয়ে গান্ধীজির সঙ্গে তার যোগাযোগ ঘটে। গান্ধীজি সেই সময় এসেছিলেন একটি সম্মেলনে বক্তৃতা করতে, এবং গান্ধীজি তাকে বলেন যে প্যাট্রিক যদি হরিজনদের যে বাসস্থান, বাসভূমি, এবং সেটা যেন স্বাস্থ্যসম্মত হয়, এই ব্যাপারে যদি কোনো পরিকল্পনা আরম্ভ করেন। তো এইটাও একটা খুব বড় দিক, সেদিকটা আমরা হয়তো কোনো একটা দিন পরে কাজ করব। 1918-তে ইন্দোরে থাকতে একটা খুব বড় ঘটনা ঘটে, তিনি মনে করেছেন তার জীবনের একটা অত্যন্ত স্মরণীয় ঘটনা। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ তোতা কাহিনী নিজেই অনুবাদ করেন, দ্য প্যারটস ট্রেনিং, এবং সেটা উৎসর্গ করেন প্যাট্রিক গেডেসকে। সেটা একটা কালেক্টরস আইটেম, যার বইটার ইলাস্ট্রেশন করেছিলেন অনবদ্য অবনীন্দ্রনাথ, এবং যার প্রচ্ছদ তৈরি করেছিলেন নন্দলাল বসু। এবং আপনারা জানেন যে তখন ভারতবর্ষে স্যাডলার কমিশন, শিক্ষা কমিশন নিয়ে তোলপাড় হচ্ছে। সেই সময় এই বইটি গেডেসের হাতকে অনেক শক্ত করেন, কারণ গেডেস এবং স্যাডলার দুজনেই কিন্তু মনে 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 করেছিলেন যে রবীন্দ্রনাথের যে প্রদর্শিত পরিবেশ সখ্য জীবন, শিক্ষা এবং কর্ম, এই যে বিস্তার যেটা তিনি ডাঙার মাঠে করলেন বা করে চলেছেন, প্রত্যক্ষভাবে স্যাডলারও দেখেছেন, গেডেসও দেখেছেন। তিনি কিন্তু, তারা মনে করেছিলেন কিন্তু এটা কিন্তু পৃথিবীর ভবিষ্যৎ। যাই হোক, এর পরে যে কাজটা প্যাট্রিক গেডেস করলেন, এটাকেই আমরা বলি যে ভবিষ্যৎ দ্রষ্টার কাজ। তিনি আর্থারকে বললেন যে বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে তুমি সোজা রবীন্দ্রনাথের কাছে যাও। শ্রীনিকেতনের ডাঙার মাঠে উনি আরম্ভ করেছেন পল্লী পুনর্গঠন পরিকল্পনার কাজ, যেটা কিন্তু বিশ্বে একটা প্রথম সারির কাজ হতে চলেছে। এটাই হবে তোমার কাজ। এবং 1922 সালে আমরা দেখতে পাই আর্থার গেডেস এলেন শান্তিনিকেতনের রবীন্দ্রনাথের কাছে, গ্রেচেন গ্রিনের কাছে থাকতেন উনি। একটা কথা না বলে পাচ্ছি না, যেটা আজকে নানা রকম ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে মনে রাখা দরকার, যে রবীন্দ্রনাথ এই ছাত্রদের বা যারা স্কলার শান্তিনিকেতনে বা অধ্যাপক, এদের স্বাস্থ্য সম্বন্ধে অত্যন্ত সচেতন ছিলেন। গ্রামবাসীদের সঙ্গে তাদের স্বাস্থ্য যেন ঠিক থাকে। তো অনেক চিঠি আমরা পাচ্ছি যেখানে গ্রেচেন গ্রিনকে উনি লিখছেন আর্থার কি করছে, কেমন আছে, রোজ দুধ খাচ্ছে কিনা। এটাও খুব বড় দিক। আর্থার তখন খুব বড় মাপের কাজ করছেন, প্ল্যানিং এ, মানে এনভায়রনমেন্টাল প্ল্যানিং সিভিলাইজেশনে কাজ করছেন। প্যাট্রিক গেডেস সেখানে যুক্ত থাকছেন, কারণ প্ল্যানিং সিভিলাইজেশন অফ বেঙ্গল ইন্ডিয়া প্যাট্রিক গেডেসকে আন্দোলিত করেছিল। উনি বলেছিলেন এটা অর্গানিক সিভিলাইজেশন, পৃথিবী এটা উপেক্ষা করছে। তো যাই হোক, তো সেই সময় আর্থারটা খুব মস্ত বড় কথা বলেন, মাতৃহারা সন্তান, তো মায়ের একটা মস্ত ভূমিকা, এবং মার কাছ থেকে ওই মিউজিক ট্যালেন্টটাও পেয়েছিলেন, সেটা রবীন্দ্রনাথের কাজে গানে ব্যবহারও করেছেন। তো তিনি লিখে গেছেন যে রবীন্দ্রনাথ যেন আমাদের কাছে ছিল বাবা ও মার একটা সমন্বিত প্রত্যক্ষ রূপ। এটাও খুব বড়, পরিবেশের কাছে এটাও খুব বড়, কারণ মাদারলি অ্যাফেকশন টু এনভায়রনমেন্ট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট প্যারালাল টু দি ফাদারলি অ্যাফেকশন টু এনভায়রনমেন্ট, যেটা আজও পৃথিবীতে অত্যন্ত গুরুত্বের। এই কথাটা বলেছিলেন। এখন এই সময় পর্ব থেকে আমরা দেখতে পাই যে আর্থার গেডেস এবং প্যাট্রিক গেডেস যৌথভাবে কি কাজ করলেন পরিবেশ সম্বন্ধীয় শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের আদর্শে এবং চিন্তায়। তার মধ্যে কয়েকটা কাজ আমরা বলি, সেটা হচ্ছে মাস্ক অফ আর্ট অ্যান্ড ম্যান। আমার মনে হয় না যে এরম ধরনের একটা মুভিং থিয়েটার আজও পর্যন্ত কয়েক মাইল জুড়ে আদিবাসী গ্রামের সাঁওতালদেরকে নিয়ে এবং শান্তিনিকেতনের ছাত্রদেরকে নিয়ে দ্য মুভমেন্ট এবং জেস্টার্স দ্বারা এই নাটকটা উনি করেছিলেন একটি সন্ধেবেলায় লণ্ঠনের আলোয় প্রায় 1.5 ঘন্টা ব্যাপী, এবং এটা মুভিং থিয়েটার, অর্থাৎ একটা অঞ্চল থেকে একটা অঞ্চলে নাটকটা হতে হতে যাচ্ছে। প্যাট্রিক গেডেসকে এবং আর্থার গেডেসকে আলোড়িত করেছিল রবীন্দ্রনাথের বসন্ত নাটক, যেখানে পাখিরা এবং গাছেরা এক একটা চরিত্র হয়ে দেখা দিচ্ছে।
এটা আন্দোলিত করেছিল। এবং ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি বিশ্বভারতী কোয়ার্টারলি 1923-এ রবীন্দ্রনাথের সম্পাদনায় উৎসাহে আর্থার গেডেস এই লেখাটি প্রকাশ করেন। সেখানে রবীন্দ্রনাথের একাধিক গান উনি কিন্তু ভাবানুবাদ করেছিলেন। এই একটা বড় পর্যায়ে শুরু হলো। কেন করলেন? তার কারণ বাবা প্যাট্রিক গেডেস বললেন যে রবীন্দ্রনাথের গানই কিন্তু ওয়ার্ল্ড মিউজিক হওয়ার যোগ্য। সারা পৃথিবী উনি গানেও পরিবেশ সম্বন্ধে যে কথাগুলো বলেছেন, প্রকৃতি পরিবেশ সম্বন্ধে বলেছেন, মানুষের সম্বন্ধে বলেছেন, সেটা কিন্তু পৃথিবী জানতে পারছে না। ওর প্রিন্টেড লিটারেচার, ওর লেকচার বুঝতে পারছে, কিন্তু ওর গানে অনেক কথা বলছেন উনি। সেখান থেকেই শুরু হয় আর্থার গেডেসের ও পে দি টেগর, অর্থাৎ ইন দ্য ল্যান্ড অফ টেগর, একটি গবেষণাধর্মী কাজ যেটা পুস্তক আকারে পরিবেশিত হয় ফ্রান্সে, ইউনিভার্সিটি অফ মোপেলিয়ার, এবং বেঙ্গল থিসিস তৈরি হয়, সেটা ওর পিএইচডি কাজ এডিনবরাতে। এবং আর্থার ফিরে যান এডিনবরা বিশ্ববিদ্যালয় 1924 সালে, কিন্তু 1967 শেষ দিন পর্যন্ত তিনি রবীন্দ্রনাথের ভাব আদর্শে পরিবেশ নির্মাণ পরিকল্পনার নানান কাজ করেছেন। সেগুলো আমরা অনেকটাই এশিয়াটিক সোসাইটি যে বইটি আমি বলবো যে অত্যন্ত আনন্দ সহকারে আমি বলবো যে তারা প্রকাশ করেছিলেন, এবং সেটা এখন নিঃশেষিত, তার একটা পরিবর্ধিত সংস্করণের কাজ আমি করছি, এইখানে সবই দেওয়া আছে। আর একটা কাজ করেছিলেন প্যাট্রিক গেডেস শ্রীনিকেতন অঞ্চলে রবীন্দ্রনাথের ওয়াটারফল নাটকটি প্রযোজনা করার জন্য অ্যাম্পি থিয়েটার ডিজাইন। এটা খুব বড় জিনিস। আরেকটা কাজ আর্থার গেডেস প্যাট্রিক গেডেসের যৌথ উদ্যোগে তৈরি হয়েছিল। রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে রোগের নানান উৎপত্তি হয় বাজার থেকে। আমার মনে হয় না আজকে এটা কারোর কাছে খুব অস্বাভাবিক বলে মনে হবে, কিন্তু এটা 1920-এর দশকে রবীন্দ্রনাথের ভাবনা। তখন আর্থার গেডেস এবং প্যাট্রিক গেডেসের পরামর্শক্রমে বোলপুর মার্কেটের একটি অসামান্য ডিজাইন, মানে হেলথ অ্যান্ড হাইজিন, পরিবেশের যে মুখ্য দিক, এটা ডিজাইন করা হয়। এটা একটা খুব বড় কাজ। এর পরবর্তীকালে আমরা দেখতে পাই যে প্যাট্রিক গেডেস ইউনিভার্সিটি অফ বম্বেতে প্রথম সোশিওলজি এবং সিভিক্স ডিপার্টমেন্টে তিনি পত্তনে কাজ শুরু করেন। এই সময় 1924-এ প্যাট্রিক গেডেস আমার যতদিন মনে হয় পৃথিবীর হয়ে একটা প্রশ্ন করেছিলেন রবীন্দ্রনাথকে চিঠিতে, এবং রবীন্দ্রনাথ সেই চিঠির উত্তর দিয়েছিলেন। সেটাও একটা খুব আশ্চর্য গভীরতায় মোড়া সেই চিঠিখানি এবং অন্তরঙ্গতায়। তিনি পৃথিবীর হয়ে, আমাদের হয়ে যে কাজটি করেছিলেন সেটা বলা যেতে পারে যে একটি প্রাণাধিক কাজ। বলেছিলেন যে আপনি বিশ্বভারতী কেমন করে গড়েছেন এটা পৃথিবীর জানা দরকার। আশ্রমের রূপ বিকাশে অনেকটা প্রবন্ধ আছে, কিন্তু মনের কথাটা রবীন্দ্রনাথ কিন্তু এই প্যাট্রিক গেডেসকেই বলেছিলেন নানান অর্থ সংকুলন, নানান বাধা বিপত্তির মাঝে আমি প্রকৃতির কাছে বসে আমার ছাত্রদেরকে নিয়ে সমবেতভাবে আমরা বিশ্ববিদ্যা চর্চার পত্তন করেছিলাম। সেটা আজও এগিয়ে চলেছে। কেমন ভাবে হয়েছিল আমি কোনো বলতে পারবো না, কারণ আমার কোন নির্দিষ্ট প্ল্যান বা ব্লু প্রিন্ট ছিল না। এটা আপনা হতে গড়তে গড়তে গেছে প্রয়োজন মতো। অনেকটা বলতে পারো আমার কবিতার মতো বিশ্বভারতী, রবীন্দ্রনাথের কবিতার মতো। প্যাট্রিক চমকে উঠেছিলেন যে এইটাই তো বিশ্ববিখ্যাত অর্গানিক প্ল্যানিং বলা হয়। এটা রবীন্দ্রনাথ বলছেন কবিতার মতো। এটা আজও সারা বিশ্বের কাছে একটি আদর্শ। এরপরে দেখতে পাই প্যাট্রিক গেডেস চলে গেলেন ফ্রান্সে, মোপিলিয়েতে। উনি রবীন্দ্রনাথের বিশ্বভারতীর আদর্শে স্কটস কলেজ প্রতিষ্ঠা করলেন। কাছের পল্লীবাসীদেরকেও সঙ্গে নিলেন এবং রবীন্দ্রনাথের নানান মতামত নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মাঝে মাঝে এসে সহায়তা করছে, কিন্তু এডিনবরা ইউনিভার্সিটিতেই আর্থার বেশি সময় থাকছে, কারণ তার পিতাও এই বিশ্ববিদ্যালয়তেই অধ্যাপনা করেছেন এক সময়। এই সময় আমরা দেখতে পাই 1929 সালে একটা বৈপ্লবিক কাজ হয়। সেটা হচ্ছে মোপিলিয়েতে ওই স্কটস কলেজের সঙ্গে ইন্ডিয়ান কলেজ প্রতিষ্ঠিত হয়। সেই প্রতিষ্ঠাতে
প্যাট্রিক গেডেস রবীন্দ্রনাথকে প্রেসিডেন্ট রূপে, সভাপতি রূপে বরণ করেন এবং ভাইস প্রেসিডেন্ট ছিলেন জগদীশ চন্দ্র বোস, হ্যাভেল, স্যাডলার এবং এর অধ্যক্ষ ছিলেন প্যাট্রিক গেডেস স্বয়ং। আমাদের হয়তো মনে আছে যে জগদীশ চন্দ্র বসুর প্রথম জীবনী লিখেছিলেন কিন্তু প্যাট্রিক গেডেস, প্রথমে ইংরেজিতে, পরে জার্মানিতে। এবং সেইখানে রবীন্দ্রনাথকে উনি অনুরোধ করেন যে আমাদের একটা উদ্বোধনী গানটা আমরা পেয়েছি, গানটা একটু দেখে বলি। মানে ওর ইংরেজিতে রচিত সরাসরি একটি গান, যেটা সেদিন গাওয়া হয়েছিল। সঙ্গীত করেছিলেন আর্থার, কারণ তিনি অত্যন্ত যোগ্য ছিলেন, রবীন্দ্রনাথ মনে করতেন। গানটা ছিল, দেখে বলছি। The eternal dream is born on the wings of ageless light. এটা অসামান্য তার প্রতিক্রিয়া ঘটে এই গানটার পরে, এবং এই গান দিয়ে ইন্ডিয়ান কলেজের প্রতিষ্ঠা হয়েছিল। সুরটা একটু আমাদের অনুসন্ধান করতে হবে, কারণ আর্থার যখন করেছেন তখন সেই সুরটা প্রাচ্য পাশ্চাত্য মিলিয়ে ওয়েস্টার্ন স্টাফেই হওয়া স্বাভাবিক, কারণ অন্যান্য সঙ্গীত আমরা পেয়েছি, আর্থারে করা সঙ্গীত আমরা পেয়েছি, উনি জানতেন রবীন্দ্রনাথের গান। আর আরেকটা কথা, এদের রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসা এবং আনুগত্য, মানে সেটা কিন্তু অত্যন্ত বোধ বুদ্ধি সম্পন্ন আনুগত্য। সেটা হচ্ছে যে আর্থার খুব ভালো বাংলা জানতেন, এবং বাংলা জানতেন বলেই রবীন্দ্রনাথের গানকে এবং রবীন্দ্রনাথের কাছে বসে শিখেছেন, উনি অনুধাবন করতে পেরেছিলেন আর্নল্ড বাকের মতো। এখানে আরেকটি প্রসঙ্গ আনা যেতে পারে যে 1932-এ প্যাট্রিক গেডেস এই মোপিলিয়াতে প্রয়াত হন। তার আগে একটি চিঠি পাচ্ছি বা কাজ পাচ্ছি, যেটা অত্যন্ত আজও অভিনব আজকের বিশ্বের প্রেক্ষাপটে। উনি বলছেন যে তোমার ক্রিয়েটিভ ইউনিটি আমি নতুন উদ্দীপনায় আবার নতুন করে পড়ছি, আমি প্রতিদিন উদ্দীপিত হচ্ছি। কি বলেছিলেন রবীন্দ্রনাথ ক্রিয়েটিভ ইউনিটে 21-22-এর যে বিখ্যাত বক্তৃতা ওর, বলেছিলেন ইয়োর ওন কোর্টিয়ার্ড ইজ ইয়োর এলিয়ান গ্রাউন্ড। আজকের পৃথিবীতে, আমি লকডাউনের কথা বলছি না, এটা একটা অন্য পরিস্থিতি, অস্বাভাবিক পরিস্থিতি। তার আগে যদি আমরা লক্ষ্য করি পরিবেশ চর্চায়, আমরা কিন্তু নিজে ছাড়া অন্য কিছু পৃথিবীর যে দিক আছে সেটাকে উপেক্ষা করেছি, যেটা উনি ধরিয়ে দিয়েছিলেন। এটা খুব বড় জিনিস। একটি কথা না বলে পাচ্ছি না, এই এপিডেমিক বা এন্ডেমিক বা এপিডেমিক কিভাবে প্যাট্রিক গেডেস সামলেছিলেন ইন্দোরে প্লেগ এপিডেমিককে, সেটাও কিন্তু একটা মস্ত বড় ইতিহাস। রবীন্দ্রনাথ ম্যালেরিয়া এবং ইনফেকশাস ডিজিজ কিভাবে প্ল্যানিং এর মাধ্যম দিয়ে সামনেছিলেন এবং হেলথ কোঅপারেটিভের মাধ্যম দিয়ে সাজিয়েছিলেন, সেটাও কিন্তু আর্থার গেডেস তার সংকলন করে গেছেন। এই দুটি আজকের প্রেক্ষাপটে যখন আমরা চাইছি যে নিউ হোম ওয়ার্ল্ড বা ইকোলজি ওয়ার্ল্ড, নিউ ইকোলজি ওয়ার্ল্ড, এই আজকের ডিজাস্টারের পরে যে নতুন পৃথিবী জেগে উঠবে, সে প্রেক্ষাপটে কিন্তু এটা অত্যন্ত অর্থবহ হয়ে উঠবে ওদের এই কাজগুলো, যে এপিডেমিককে ওরা কেমন করে সামলেছিলেন। এবং তার মধ্যে অনেক যুক্তি ছিল এই সামলানোর পেছনে। বিবেকানন্দ নিবেদিতাও করেছেন 1899 সালে, এবং তার সঙ্গে সংযোগ প্যাট্রিক গেডেসের 1900 সাল থেকে, সেটাও একটা খুব বড় দিক। সে না হয় আরেকদিন অন্য প্রসঙ্গে আমরা আলোচনা করব। আজকের পৃথিবীর কাছে সমস্যা হচ্ছে যে নিউ নর্মাল ইকোলজি, সেটা কিন্তু সম্মিলিত সাধনা ছাড়া সম্ভব হবে না। যেখানে মূল্যবোধ, বিজ্ঞান, প্রযুক্তি যেখানে জীবন সংস্কৃতিতে সে রূপ নেবে, তখনই কিন্তু এর সার্থকতা। এ কথা যেন আমরা কখনো ভুলে না যাই। প্যাট্রিক গেডেস, রবীন্দ্রনাথ দুজনেই পরিবেশ চর্চায় শান্তি দ্রষ্টা ছিলেন। আজ পৃথিবীতে এনভায়রনমেন্টাল পিস, সেটাই সব থেকে বড় কথা। এ কথা আমাদের যেন স্মরণে থাকে, এই প্রার্থনা। নমস্কার। 22শে শ্রাবণ উপলক্ষে এশিয়াটিক সোসাইটি গ্রন্থাগারের পক্ষ থেকে
যে আন্তর্জালিক আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে তার অন্তিম পর্বে আমরা এসে পৌঁছেছি। এই অনুষ্ঠানকে সম্ভব করে তোলার লক্ষ্যে যাদের অবদান রয়েছে, সেই এশিয়াটিক সোসাইটির যারা সঙ্গে সংশ্লিষ্ট যে গুণীজনেরা, এশিয়াটিক সোসাইটির সমস্ত কর্মী বন্ধুরা এবং তার সঙ্গে রবীন্দ্র প্রেমী যারাই এই অনুষ্ঠান শুনবেন, আমাদের উৎসাহ দেবেন, আমাদের সহযোগিতা করে, আমাদের নানাভাবে তাদের সহৃদয় উপদেশ পাঠিয়ে আমাদের সমৃদ্ধ করবেন, তাদের সবাইকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কোভিড মহামারীর হাত থেকে নির্বিঘ্নে যাতে আমরা সবাই পরিত্রাণ পাই সেই প্রার্থনা করছি। ধন্যবাদ।